একটা বড় দেশের পাশে একটা ছোট প্রতিবেশী সব সময় তাকে আতঙ্কের মধ্যে থাকতে হয়, অপমানের যন্ত্রণা সহ্য করতে হয়, এবং কখনো কখনো অধীনস্থ হয়ে যাবার ভয়ের মধ্যেও থাকতে হয়। ভবিষ্যতে ভারত কি বিবেচনা করবে না যে বাংলাদেশের রাজনীতিতে যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক ব্যক্তিকে সে আশ্রয় করবে, প্রশ্রয় দেবে, যার উপর ভর করে ব্যবসা বাণিজ্য করতে চাইবে, তারা যদি বিপদে পড়ে, তাহলে তারা কি ভারতের কাছে আশ্রয়, শেল্টার এগুলো পাবে না? এগুলো একটা বিবেচনার বিষয় আছে। ভারত রাষ্ট্রের সঙ্গে কিংবা ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কিংবা রাষ্ট্রের সম্পর্ক আসলে তৈরি হয়নি। আমেরিকার সঙ্গেও আসলে আমাদের সম্পর্কের মাত্রা কেমন হবে কিংবা দিকগুলো কেমন হবে সেটি আমাদেরকে নির্ধারণ করতে হবে, এবং ভারতের দিকে চেয়ে বসে থাকলে হবে না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রশ্নে ভারতের রাজ্যসভায় আলোচনা হয়েছে। আমি একটু বলি বিষয়টি, যে রাজ্যসভার সদস্য জন ব্রিত্তাস জানতে চান বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়েছে কিনা, চেয়ে থাকলে কারণ হিসেবে কি বলেছে, এবং ভারত কোনো সিদ্ধান্ত জানিয়েছে কিনা, এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধ পেলেও এখনো কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি, এমনটা জানিয়েছেন ভারতের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতিবর্ধন সিং। এখন এই যে বিষয়টি, বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশ ভারত যে সম্পর্কের পরিস্থিতি, সবকিছু মিলিয়ে যদি বলি, তাদের আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজ্যসভায় আলোচনা হচ্ছে, এর আগেও হয়েছে, এবং এটি বৃহস্পতিবারও হয়েছে। সেখান থেকে আপনি কি মনে করেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে ভারতের চিন্তাভাবনায় পরিবর্তন আসতে শুরু করেছে অথবা আসবে, এমন কোনো জায়গা কি আপনি পান কিনা, রাজিকুজ্জামান রতন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা কিন্তু শুধুমাত্র ভাবাবেগ দ্বারা পরিচালিত হয়ে উত্তর দিলে হবে না। যেটা মাজার ভাই ঠিকই বলেছেন যে এর মধ্যে অনেকগুলো বিষয় ভাবার মতো আছে, অনেকগুলো বিষয় আমাদেরকে ভাবিয়েও তুলছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ধরনটা কি? ভারত আমাদের অন্যতম বৃহত্তম প্রতিবেশী। এই প্রতিবেশীর সঙ্গে নানা টানাপোড়েন আছে আমাদের। তাদের সঙ্গে অর্থনৈতিক টানাপোড়েন আছে, রাজনৈতিক টানাপোড়েন আছে, সাংস্কৃতিক টানাপোড়েন আছে। আর সবচেয়ে বড় যে টানাপোড়েনটা আছে, একটা বড় দেশের পাশে একটা ছোট প্রতিবেশী সব সময় তাকে আতঙ্কের মধ্যে থাকতে হয়, অপমানের যন্ত্রণা সহ্য করতে হয়, এবং কখনো কখনো অধীনস্থ হয়ে যাবার ভয়ের মধ্যেও থাকতে হয়। এই জায়গায় একটা বন্ধুত্বপূর্ণ, একটা গণতান্ত্রিক সম্পর্ক কিন্তু আমাদের ভারতের সঙ্গে হয় নাই, যেটা হওয়ার কথা ছিল। অথবা ভারতের সঙ্গে যে সমস্ত বন্ধুপ্রতিম দেশগুলো আছে, তাদের প্রতিবেশী দেশ আছে, কারোর সঙ্গেই ভারতের এই সম্পর্কটা হয়নি। সেক্ষেত্রে একটু বুঝতে হবে যে এটা অর্থনীতির একটা জটিল মারপ্যাচ এখানে আছে। বাংলাদেশের সঙ্গে ভারতের একসময় সবচেয়ে বেশি বাণিজ্য ছিল, এবং বাণিজ্য ঘাটতিও বেশি ছিল। আমরা সেই বিষয়টা সবাই জানি। কিন্তু ইদানিং বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য কিন্তু চীনের। যদি অর্থনৈতিক ভলিউমটা দেখি, তাহলে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রায় $25 বিলিয়ন, ভারতের সঙ্গে বাণিজ্য প্রায় 14 থেকে 16 বিলিয়ন ডলারের। বাণিজ্য ঘাটতি ভারতের সঙ্গে যেমন আছে একটা বিশাল, চীনের সঙ্গে তেমনি বিশাল। আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আছে প্রায় 10 সাড়ে 10 বিলিয়ন ডলারের। এগুলো যেমন একটা অর্থনৈতিক দিক, তার পাশাপাশি আবার আছে কি বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান। বাংলাদেশের একদিকে সমুদ্র, তিন দিকে ভারত, সামান্য একটা জায়গায় আমাদের মায়ানমার। ফলে সমুদ্রকে কেন্দ্র করে আমাদের বাণিজ্য, সমুদ্রকে কেন্দ্র করে আমাদের ভূ রাজনৈতিক এবং সামরিক বিষয়, এগুলো ভারতের কাছে বিবেচনা, বাংলাদেশের জন্য বিবেচনা। বাংলাদেশ যেমন তিন দিক ঘিরে রেখেছে ভারত, ঠিক তেমনি বাংলাদেশের সঙ্গে তো ভারতের তিন দিকেই তো সীমানা আছে। ফলে বাংলাদেশের অস্থিরতা সেই সমস্ত দেশেও তো প্রভাব বিস্তার করতে পারে। সবচেয়ে বড় যে বিষয়টা, বাংলাদেশ এবং ভারত দুই দেশে সাম্প্রদায়িক শক্তি জনগণের মধ্যে যে কোনো উত্তেজনা সৃষ্টি করে বিভক্তিকে তাদের ভোটের বাক্সে কাজে লাগায়। বাংলাদেশের সাম্প্রদায়িকতা যেমন ভারতের সাম্প্রদায়িকতাকে বাড়িয়ে তোলে, ভারতের যে কোনো সাম্প্রদায়িক হামলা হানাহানি সেটা বাংলাদেশের সাম্প্রদায়িকতাকে বাড়িয়ে তোলে। এবং এর ফলাফল কি হয়? দুই দেশের নিরীহ সাধারণ সংখ্যালঘু মানুষ তারা নিপীড়িত হয়, আর ভোটের বাক্স পূর্ণ করে যারা সংখ্যাগুরুর মনস্তত্ত্বকে বুঝে তারা একটা নিপীড়নের রাজনীতি করতে পারেন। ফলে এগুলোকে আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। এখন প্রশ্নটা যদি আসে যে শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনার এখন স্ট্যাটাসটা কি? তিনি কোন দেশের নাগরিক? তিনি বাংলাদেশের নাগরিক, কিন্তু ভারতে তার পাসপোর্টের মেয়াদ কিংবা তার ভিসার মেয়াদ সেগুলো কি আছে? নাই। তাহলে তিনি একজন স্টেটলেস পার্সন। এই বিবেচনা যদি দেখি, তাহলে ভারত তাকে নিয়ে কি করবে? ভারত কি তাকে বাংলাদেশে ফেরত দেবে? আচ্ছা, ফেরত দিলে ভবিষ্যতে ভারত কি বিবেচনা করবে না
যে বাংলাদেশের রাজনীতিতে যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক ব্যক্তিকে সে আশ্রয় করবে, প্রশ্রয় দেবে, যার উপর ভর করে ব্যবসা বাণিজ্য করতে চাইবে, তারা যদি বিপদে পড়ে, তাহলে তারা কি ভারতের কাছে আশ্রয়, শেল্টার এগুলো পাবে না? এগুলো একটা বিবেচনার বিষয় আছে। তৃতীয়ত হচ্ছে এটা মানবিক দিকের কথা বলবে, যে বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠালে তার প্রাণ সংশয় হতে পারে, এই জন্য তারা বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠাবে না। এগুলো যদি ভারতের দিকটা দেখি, আমাদের দিক থেকে কি হবে? বাংলাদেশের জনগণের মধ্যে এই ধারণাটা আসবে যে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে ভারতে বসেই আবার তিনি তার দল গোছাবার চেষ্টা করছেন। তারপরে ভারত কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটাকে অস্থির করে রাখবার জন্য শেখ হাসিনাকে আহ একটা দাবার ঘুঁটি হিসেবে কাজে লাগাচ্ছে? এগুলো তার একটু বিবেচনা রাখতে হবে। সব মিলে পরিস্থিতিটা যত সহজ ভাবা হচ্ছে যে চাইলাম আর ফেরত পাঠিয়ে দিলেন, এটা কিন্তু হবে না। আমরা শেখ মুজিব হত্যার আসামি, আত্মস্বীকৃত আসামিকেও আমরা কানাডা থেকে কি ফেরত আনতে পেরেছি? কিংবা ইংল্যান্ড থেকে কি ফেরত আনা গেছে? যায় নাই তো। কিংবা আওয়ামী লীগ তার শাসনামলে 15 বছর তারেক জিয়ার বিরুদ্ধে এত কথা বলেছে, বলে কি তারেক জিয়াকে ইংল্যান্ড থেকে ফেরত আনতে পেরেছে? পারে নাই তো। ফলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। রাজনীতিতে কিছু কথা আছে যেগুলো আমরা রাজনৈতিক বক্তব্য হিসেবে দেই, কিন্তু আবার আমাদের পররাষ্ট্র নীতির কিছু বিষয় মানতে হবে, ভূ রাজনীতির কিছু বিষয় জানতে হবে, এবং আরো দেখতে হবে রাষ্ট্রে রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কে কাকে কখন কোথায় কিভাবে কাজে লাগায়। মাজার মিলন, একই বিষয় আপনি যদি একটু বলতেন। মাজার মিলন, আপনার কাছে আমি আরো একটি প্রশ্ন রাখতে চাই, যদি এই বিষয়টি আগে বলেন আর কি। আহ, দেখুন, ট্রাম্পের বিষয়টি যেটি আমি বলছি যে আহ, ভারতের সঙ্গেও আসলে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটি আসলে কূটনৈতিক সম্পর্ক হয়নি। ভারত রাষ্ট্রের সঙ্গে কিংবা ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কিংবা রাষ্ট্রের সম্পর্ক আসলে তৈরি হয়নি। ভারত ভারতীয় রাজনীতিবিদরা কিংবা ভারত রাষ্ট্র আসলে একটি সরকারের সঙ্গে কিংবা কিছু ব্যক্তির সঙ্গে সম্পর্ক করেছেন, একটি দলের সঙ্গে সম্পর্ক করেছেন, এবং সেই কারণেই বাংলাদেশের সঙ্গে ভারতের আজকের যে এই অনাস্থার সম্পর্ক সেটি কিন্তু তৈরি হয়েছে। এটি সহজেই বোধগম্য। এখন বাংলাদেশের আসলে দায়িত্ব, বাংলাদেশের রাজনৈতিক এবং অন্যান্য যতগুলো এন্টিটি আছে সবাই মিলে একটি অবস্থানে আসা যে আসলে ভারতের সাথে আমাদের আম, সম্পর্কের ধারাগুলো কেমন হবে, সম্পর্কের ক্ষেত্রগুলো কেমন হবে, এবং আমরা সেগুলো কিভাবে ডিল করব। বাংলাদেশের একটি সমস্যা আসলে এখন দেখা দিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো এবং যারা আসলে এখন যারা মাঠে মানে রোল প্লে করছে, তারা আসলে একমত হতে পারছে না তারা আসলে চাচ্ছে কি। কারণ যে রাষ্ট্র আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে গেছে কিংবা রাষ্ট্রের যে সিস্টেম ডেভেলপ করে গেছে, সেই রাষ্ট্রের মালিকানা কিংবা সেই রাষ্ট্রের গদি দখল করাটাই আমাদের মূল উদ্দেশ্য, নাকি রাষ্ট্রকে একটি যে কারণে আসলে এই সারা সাধারণ মানুষ, ছাত্র জনতা এই রাষ্ট্রটি আসলে আহ আহ, যে স্বপ্ন দেখে আওয়ামী লীগকে বিতাড়ন করলো, সেটিকে একটি সত্যিকারের গণমানুষের রাষ্ট্রে পরিণত করার পরে ক্ষমতার পরিবর্তন কিংবা অন্যান্য বিষয়গুলো আসবে কিনা, সেই জায়গাগুলো আমরা এখন পর্যন্ত ঐক্যমত্য হতে পারিনি। তো সেই জায়গায় আমাদের যে দুর্বলতা সেটি রয়ে গেছে, এবং ভারত আসলে এখন পর্যন্ত সেই দুর্বলতার এই সুযোগ নিচ্ছে। শেখ হাসিনার যে রাজনৈতিক তৎপরতা সেটি আসলে আমার এরকমই কিছু মনে হচ্ছে। এটি গেল একটি দিক। আমেরিকার সঙ্গেও আসলে আমাদের সম্পর্কের মাত্রা কেমন হবে কিংবা দিকগুলো কেমন হবে সেটি আমাদেরকে নির্ধারণ করতে হবে, এবং ভারতের দিকে চেয়ে বসে থাকলে হবে না। মোদি এবং ট্রাম্প তাদের সম্পর্ক কেমন হবে সেটি যদি আমাদের উপর প্রভাব তৈরি করে, সেটি আসলে আমাদের সক্ষমতার যে জায়গা, আমাদের কূটনৈতিক সক্ষমতার যে জায়গা, আমাদের যে সামর্থ্যের পরিচয় সেটি আসলে বহন করে না। আমাদেরকে আমাদের মতো করে এগোতে হবে, এবং ট্রাম্পের সঙ্গে কিংবা ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটি নির্ধারণ করার জন্য আমাদেরকেই এগিয়ে গিয়ে সেটি মোকাবেলা করতে হবে। আহ আমি জানি না যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কেউ যুক্তরাষ্ট্র সফরে গেছেন কিনা, কিংবা আহ কূটনৈতিক পর্যায়ে সেই কূটনৈতিক চ্যানেলে সেই যোগাযোগগুলো কতটুকু কি হচ্ছে না হচ্ছে সেটি আমরা জানি না। কিন্তু এটি আমাদেরই কর্তব্য, আমাদেরকেই করতে হবে। ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক কেমন হবে সেটির উপর আমাদের ভাগ্য নির্ধারণ হতে পারে না। এবং আমাদের ভূ রাজনৈতিক ভাবে, রতন ভাই যেটি বললেন, ভূ রাজনৈতিক ভাবে আমাদের যে অবস্থান সেটি কিন্তু আসলে সারা বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি। চীন, ভারত, আমেরিকা, অন্যান্য রাজনৈতিক কিংবা অর্থনৈতিক শক্তিগুলো, বৈশ্বিক শক্তিগুলো, তাদেরকে ডিল করতে হলে আমাদের সেই সামর্থ্য তৈরি করতে হলে আমাদের শুরুতেই দরকার হচ্ছে একটি ঐক্যমত্যের জায়গা, যে আমরা বাংলাদেশের জন্য কাজ করব, শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য কাজ করব না। সেই ঐক্যমত্যে যদি আমরা পৌঁছতে পারি, তাহলে হয়তোবা আমরা একটি কার্যকর কূটনৈতিক ব্যবস্থাপনা করে তুলতে পারবো, যার মাধ্যমে আমরা এমন ভাবে ডিল করতে পারবো যে কেউ আমাদের উপর চেপে বসবে না, বরং
সবার সাথে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে এবং আমরা কারোর দাবার গুটি হয়ে উঠবো না। জি মাজার মিলন, ওই আপনি যে ঐকমত্যের কথা বলছেন সেই পথে কি আমরা হাঁটছি? এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে না, কারণ আমরা আসলে রাজনৈতিক শক্তি তৈরি কিংবা হচ্ছে যে পুনর্গঠন কিংবা যে কোনো পথে রাষ্ট্রের মসনদ দখল করার ক্ষেত্রে কিংবা মসনদে যাওয়ার ক্ষেত্রে আমাদের বেশি আগ্রহ। এখন পর্যন্ত আমাদের যেটি মনে হয়েছে, যে কারণে ছাত্র জনতা প্রাণ দিয়েছে সেটি আসলে কতটুকু আমরা বাস্তবে দেখতে চাই, সেই প্রতিফলন আমরা এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দেখছি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।